সদগুরু শরণে কিছুটা হলেও স্বস্তি। সদগুরু শরণ মানে বান্দ্রার সেই বাড়ি যেখানে সাইফ আলী খান থাকেন। সাইফ আলী খান বাড়ি ফিরলেন হাসপাতাল থেকে, তবে পুরোপুরি সুস্থ নন, ক্ষত পুরোটা শুকায়নি। কবে আবার কাজে ফিরতে পারবেন তা এখনই নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা। ফিরলেন সাইফ আলী খান নিজের বাড়িতে। আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল 5 দিন। আমার সঙ্গে মানুষ রয়েছেন। মানুষ, আমরা কি খবর পাচ্ছি, কেমন রয়েছেন তিনি? এখন তুমি যেমনটা বলছিলেন যে পুরোপুরি তিনি সুস্থ নন, কারণ ক্ষত এখনো পুরোপুরি শোকায়নি, তবে আগের চাইতে তিনি অনেকটাই তার শারীরিক অবস্থা নিরাপদ বা আরেকটার চাইতে অনেকটা ভালো রয়েছেন তিনি। তাই জন্য চিকিৎসকরা তাকে আজকে ডিসচার্জ দিয়েছেন হাসপাতাল থেকে এবং মঙ্গলবার দুপুরে ছাড়া পেয়ে কিন্তু হামলার প্রায় 6 দিন পর বলতে পারি যে লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাইফ আলী খান তার স্ত্রী, পুত্র, পুরো পরিবারকে নিয়ে বান্দ্রার ফরচুন হাইটে ফিরলেন, অর্থাৎ তার পুরনো বাড়িতে। এবং সেই আবাসনে 24 ঘন্টা নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে এবং সেখানকার পরিবেশে অভিনেতার সুস্থতা হবে, মানে দ্রুত হবে বলে এমনটাই মনে করেছেন চিকিৎসক। তিনি কিন্তু সদগুরু শরণে ফেরেননি। সদগুরু শরণে ফেরেননি মানে তার আগের যে বাড়িটা ছিল সেখানে তিনি ফিরেছেন। বান্দ্রার ফরচুন হাইট যে বাড়ি, সাইফ আলী খানের পুরনো বাড়ি, সেই বাড়িতে তিনি কিন্তু স্ত্রী করিনা কাপুর এবং বাচ্চাদের নিয়ে ফিরেছেন এবং সেখানে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। এবং চিকিৎসকরা জানিয়েছেন যে মানসিকভাবেও তার একটু হলেও বিশ্রাম দরকার। এই জন্য পুরনো যেই বাড়িতে এরকম ঘটনা ঘটেছে সেই বাড়িতে না গিয়ে পুরনো বাড়িতে তিনি বিশ্রামে থাকুন এবং তাকে 2 মাস কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে এবং শুটিং বা জিম একেবারেই বাদ, নর্মাল ডায়েট হবে, তবে রিচ খাবার দাবার খেতে পারবেন না তিনি। এবং চিকিৎসকদের পরামর্শ মতো এবং তাকে যা মেডিকেশন দেওয়া হয়েছে সেটা মেনে কিন্তু তাকে চলতে হবে। এবং শারীরিক আঘাতের থেকেও এই ধরনের ঘটনা অনেক মানসিক আঘাত ফেলে, তাই প্রয়োজনে কিন্তু সাইফ আলী খানের কাউন্সিলিংও করা হবে, এমনটাই জানিয়েছেন লীলাবতী হাসপাতালের তরফ থেকে তার চিকিৎসকদের যে দল সেটা। ধন্যবাদ মানুষ। শিয়ালদা আদালতের বিচারকের পর্যবেক্ষণ বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, আর্চিকরের ঘটনা। তাই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা দেওয়া হয়নি, তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার চায় যে সর্বোচ্চ সাজা দেওয়া হোক, তাই এই রায়ের বিরোধিতা করে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। এবং গতকাল সাজা ঘোষণার পরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন তিনি শকড। আজ যখন তিনি উত্তরবঙ্গ সফরে, তখন সেখানেও তিনি বলছেন যে তিনি শকড, ভীষণভাবে শকড। আর্চিকরের ধর্ষণ খুনের ঘটনা তো বিরলের মধ্যে বিরলতম, তাহলে কিভাবে রায় দেয় আদালত? যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শক। আমি আইনটা পড়েছি, কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। এবং এইখানে এই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তার কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। পরিবারও এই রায়ে খুশি নয়। নিহতের বাবা, নির্যাতিতার বাবা, তিনিও খুশি নন যে রায় শিয়ালদা আদালত দিয়েছে।
জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। ঠিক মতো সঠিক না বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। এই ঘটনার সময় বারবার, এই ঘটনার পর বারবার দিল্লির নির্ভয়া কেসের প্রসঙ্গ এসেছে। সেই নির্ভয়ের বাবা তিনি যাবজ্জীবনে খুশি নন। এই ধরনের অপরাধের সাজা যাবজ্জীবন হতে পারে তা তিনি মানতে পারছেন না। वर्डिक्ट आया है, ये न तो जो विक्टिम्स है उसके लिए है और ना ही समाज के लिए है, ना समाज की महिलाओं के लिए है। जो भी आया है बहुत गलत आया है, नहीं होना चाहिए ऐसे, ये ठीक नहीं है। कारण कि इससे जो इस प्रकार के मानसिक वाले लोग होते हैं, जो अपराधी, उनका हौसला बुलंद हो जाता है, बढ़ जाता है। उनको ये कहने से पहले ये उनको लिख कर बता देना चाहिए कि इस तरह की केसें जब होती है या रेयर ऑफ द रेयर केस किसको बोलते हैं, न समाज के लिए और ना ही देश के लिए, किसी के लिए ठीक नहीं है। রাস্তায় নেমেছিল জনতা বিচার চেয়ে, বিচার পেল। এই বিচারে খুশি জনতা। জন রায় কি বলছে শুনুন। এই যে একটা নোংরাম ও জঘন্য যে জিনিসটা হয়েছে, এটার তো একটা উপযুক্ত শাস্তি আমরা নিশ্চয়ই চাই, কিন্তু ফাঁসিটা হলো না, ঠিক আছে, কিন্তু আরো উচ্চ জায়গায় যদি গিয়ে ফাঁসির একটা আবেদন হয় বা আরো কঠিনতর শাস্তি, ফাঁসি দিলে তো সব মারাই গেল। হ্যাঁ, আরো ভালো শাস্তি তো খুবই দরকার, মেয়েদের প্রোটেকশনটা খুব দরকার। এটা ব্যর্থতা শুধু সিবিআই না, আমাদের সকলের ব্যর্থতা। কারণ এই জিনিস কিন্তু একাধিকবার ঘটেছে। একটা দৃষ্টান্তমূলক তো শাস্তি হতেই হবে, নাহলে সকলেই এরকম করে বসবে। ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন, অনশন করেছিলেন। ডাক্তাররা কি বলছেন আমরা চিকিৎসক অভিক ঘোষ, চিকিৎসক শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলি। তারা শিয়ালদা আদালতের এই রায় নিয়ে কি বলছেন শুনুন। এই রায়ের আমরা একদমই সন্তুষ্ট নই। এটা ঠিক যে তদন্ত যদি সঠিকভাবে না হয়, বিচার ব্যবস্থারও কিছু করণীয় থাকে না, এবং তদন্তে যে মানে বৃহত্তর গাফিলতি আছে, সিবিআই তাদের তদন্তটা ভালো করে করেনি। আমরা শুরুর দিন থেকে বলে আসছি, সেটা হচ্ছে মোটিভ। আমাদের অন্তত একটা জিনিস জানান, ডাক্তার হিসেবে আমাদের মনে হয় যে এটা আমাদের অধিকার আছে যে জানার যে কি এমন ঘটনা ঘটলো যে কর্মরত অবস্থায় কর্মস্থলে একটা মানুষের হত্যা হলো, তাকে এতটা নৃশংসভাবে কেন মারা হলো। কোনো কারণ এখনো পর্যন্ত না বিচার ব্যবস্থা না তদন্তকারী সংস্থা দেখাতে পেরেছে। মারা যাওয়ার কারণটা কি আমাদের এটুকু বলে দিন, আমরা এতেই খুশি হয়ে যাব। আমাদের মনে হয় যে আমরা সঠিক তদন্ত এখনো পাইনি এবং সঠিক বিচার আমরা এখনো পাইনি। সিবিআইয়ের এই তদন্তে তো আমরা ডেফিনেটলি হতাশ। একটা প্রশ্ন সিবিআইয়ের কাছে রয়েই যাচ্ছে যে সিবিআই এতদিন ধরে তাহলে কি করলো। ডেফিনেটলি একটা কথা তো বলতেই হবে যে রাজ্যের পুলিশ অ্যাটলিস্ট চেষ্টা করেছে যে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় এই ধরনের যে দোষটা বা অপরাধটা হয়েছে সেটার জন্য। একটা চার্জশিট সেরকমভাবে যদি গঠিত হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট ছাড়া কিছু দেওয়ার জায়গা না থাকে, যেটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলে দেওয়ার কথা ছিল, সেরকম ডেফিনেটলি হয়নি বলেই নিশ্চয়ই শিয়ালদা কোর্টের তরফ থেকে এরকম একটা ভার্ডিক্ট এসছে। কিন্তু সঞ্জয় রায় যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। সেই সঞ্জয় রায় জেলে কি করবে, তার কি কাজ হবে জেলে? সঞ্জয় রায় কি কাজ করবে জেলে? বেশ কিছু কাজ তার জন্য থেকে যাবে সেখানে। বাগান পরিচর্যা, রান্নাঘর পরিষ্কার, বাথরুম পরিষ্কার, গোডাউনে মাল ওঠানামা, আসলে 3 ধরনের কাজ থাকে। বন্দীদের 3 ধরনের শ্রমিকের কাজ করতে হয়, তার জন্য 3 রকম পারিশ্রমিক বরাদ্দ থাকে। যারা স্কিল্ড লেবার তাদের জন্য 135 টাকা দৈনিক বরাদ্দ থাকে। যারা সেমি স্কিল্ড লেবার তাদের জন্য 120 টাকা। কিন্তু সঞ্জয় তো ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছে, তাহলে এই দুটো ক্যাটেগরির কোনোটাই ম্যাচ করছে না। আনস্কিল্ড লেবার বলে একটা বিষয় রয়েছে, সেই আনস্কিল্ড লেবারদের জন্য মাসে দৈনিক 100 টাকা করে বরাদ্দ থাকে মজুরি হিসেবে। তো সে আনস্কিল্ড লেবারেরই কাজ করানো হবে সঞ্জয় রায়কে দিয়ে, এবং সেক্ষেত্রে কাজ হবে বাগান পরিচর্যা, রান্নাঘর পরিষ্কার, বাথরুম পরিষ্কার, গোডাউনে মাল ওঠানো নামানো। এবং যা রোজগার হবে তা কিন্তু পুরোটা সঞ্জয় খরচা করতে পারবে না, সে অধিকারও তার নেই। তার অর্ধেক খরচ করার অধিকার থেকে যাচ্ছে তার, বাকি টাকা পরিবারের জন্য রেখে দিতে হবে। আর এটাই কারা দপ্তরের নিয়ম।
ফের একবার অসম এসটিএফ এর জালে জঙ্গি। এবিটি জঙ্গি ধরা পড়লো অসম এসটিএফ এর জালে। কিভাবে ধরা পড়লো, কোথা থেকে ধরা পড়লো জানবো একবার। আমার সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, আরো একবার অসম এসটিএফ ক্লিক করলো, সাফল্য বলা যেতে পারে অপারেশন প্রঘাতের। অসম এসটিএফ এর জালে 13 জন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। এর বিষয়ে মানে নিঃসন্দেহে বড়সড় সাফল্য। আজিবুর রহমানকে এসটিএফ পাকড়াও করেছে।